হ্যালো এভরিওয়ান, আমাদের সহজ শিখন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসে আমরা ফুল ডিটেলসে পড়ব। সেই সময় বাংলার গভর্নর কে ছিলেন, তিনি তার আমলে কী কী ঘটনা ঘটেছিল, আমরা সবগুলো ঘটনা গল্পের মাধ্যমে পড়ব, যাতে এক্সাম হলে আপনারা খুব সহজেই সেই ঘটনাগুলিকে মনে রাখতে পারেন। তাহলে চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট আমরা দেখে নেব বাংলার গভর্নর। বাংলার গভর্নর ফার্স্ট কে ছিলেন? রবার্ট ক্লাইভ। তার শাসনকাল ছিল 1757 থেকে 1760 এবং 1765 থেকে 1767 সাল অবধি। তাহলে যদি তোমাদের এক্সাম হলে কোশ্চিন আসে যে প্রথম বাংলার গভর্নর কে ছিলেন, তাহলে তার অ্যান্সার হবে রবার্ট ক্লাইভ ছিলেন প্রথম বাংলার গভর্নর। তো তার আমলে কি কি ঘটনা ঘটেছিল? তার আমলে ঘটেছিল তিনি দ্বৈত শাসন চালু করেন। তার আমলে পলাশির ব্যাটেল ঘটেছিল, মানে পলাশির যুদ্ধ, এবং 76-এ মনান্তর। এই তিনটি ঘটনা ঘটেছিল রবার্ট ক্লাইভের সময়। তো ফার্স্ট আমরা জানবো দ্বৈত শাসন ব্যবস্থা যে চালু করেছিলেন সেটা কি। তো দ্বৈত শাসন ব্যবস্থা মানে হচ্ছে সেই টাইমে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তার হাতেও কিছুটা ক্ষমতা আর কিছুটা বাংলার গভর্নমেন্টের হাতে ক্ষমতা, দুইজন মিলে একটা শাসন ব্যবস্থাকে চালনা করত। সেটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। নেক্সট আমরা আসবো পলাশির ব্যাটেল, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা বনাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা রবার্ট ক্লাইভ। ঠিক আছে, তো পলাশির যুদ্ধ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষা হলে আসে সেগুলো হয়তো এরকম কোশ্চেন আসতে পারে: পলাশি কোথায় অবস্থিত, ভারতবর্ষে কোথায় পলাশি, বা ভারতবর্ষে কোথায় পলাশির যুদ্ধ হয়েছিল। তো এর অ্যান্সারটা হবে ভাগীরথী নদীর তীরে, পশ্চিমবঙ্গ, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পলাশি যুদ্ধটা হয়েছিল, ভাগীরথী নদীর তীরে। তো কি হয়েছিল পলাশি যুদ্ধে? পলাশি যুদ্ধ আমাদের হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, যেখানে সিরাজ পরাজিত হন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হন। এই বিজয়ের ফলেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পথ প্রশস্ত হয়। এখান থেকেই ওরা ধীরে ধীরে ভারতবর্ষকে, ফার্স্টে তো ওটা কোম্পানি ব্যবসা করার জন্য এসেছিল, কিন্তু এই ব্যাটেল হওয়ার পরে ওরা ধীরে ধীরে পুরো ভারতবর্ষটাকে দখল করতে থাকে। নেক্সট আমরা দেখে নেব 76-এ মনান্তর। 76-এ মনান্তর 1770 খ্রিস্টাব্দে। তো 76-এ মনান্তর নিয়ে কিছু বলার আগেই একটু আমাদেরকে পেছনে আসতে হবে, একটু পেছনের সালে 1765 সালে। এখান থেকেই কিন্তু এই 76-এ মনান্তর ঘটনার সূচনা হয়েছিল। কিভাবে হয়েছিল তোমরা একটু দেখে নাও। 1765 সালে একটা চুক্তি হয়েছিল যেটার নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। তো এই চুক্তির মাধ্যমে রাজস্ব যে কর বা রাজস্ব যে আদায় করা হতো, সেই রাজস্ব আদায়ের ক্ষমতা কি হয়, মুঘল সম্রাট যে ছিল দ্বিতীয় শাহ আলম, তার কাছ থেকে চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। আগে ছিল মুঘল সম্রাটের আমলে, মুঘল সম্রাটের আন্ডারে ছিল আগে রাজস্ব আদায়টা, মানে যেটা কর আদায় হতো আগে ছিল মুঘল সম্রাটের আমলে। পরে এই 1765 সালে এটা চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে। এবং তারা, মুঘলরা সেই টাইমে যে কর নিত তা মোটামুটি 10 থেকে 15%। কিন্তু যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে চলে গেল, ওরা রাতারাতি করটাকে বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে প্রায় সেটাকে 50% পর্যন্ত বৃদ্ধি করলো। তার ফলে কি দেখা গেল? তার ফলে অটোমেটিক চাষিরা আগে যেখানে কর দিচ্ছিল 10 থেকে 15%, সেখানে রাতারাতি 50% কর দিতে হচ্ছে তাদেরকে। তাহলে অবভিয়াসলি তাদের তো একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো ব্রিটিশরা এটাকে নাম দিয়েছিল নজরানা। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নজরানা কি? তো এই যে কর যে ব্যবস্থাটা, এটাকে ব্রিটিশরা নাম দিয়েছিল নজরানা ব্যবস্থা। এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো এরপরে কি হলো, 1769 সালে বিশাল খরা দেখা দিল। একে তো করের চাপ, তার উপর আবার খরা, এই দুটো কারণ মিলিয়ে সেই টাইমে 76-এ মনান্তর দেখা দিয়েছিল। এটাই ছিল ফার্স্ট ফার্স্ট দুর্ভিক্ষ আমাদের ভারতবর্ষে। এরপরও অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। 1783 খ্রিস্টাব্দে দেখা দেয়, 1866, 1873, এবং লাস্ট যে দুর্ভিক্ষটি হয়েছিল সেটা হয়েছিল 1943 থেকে 1944।
নেক্সট আমরা দেখব ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের ক্ষমতা ছিল 1772 থেকে 1773 সাল অবধি, এবং তিনিই ছিলেন বাংলার শেষ গভর্নর। বাংলার ফার্স্ট গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ এবং বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। এখান থেকে বাংলার গভর্নরের পার্টটা শেষ। এর তারপর থেকে স্টার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলার গভর্নর জেনারেল। বাংলার গভর্নর জেনারেল যিনি বাংলার শেষ গভর্নর ছিলেন তাকেই ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর ছিলেন, তিনি কি হলেন প্রথম বাংলার গভর্নর জেনারেল হলেন। তো তার আমলে কি কি ঘটনা ঘটেছিল? তার আমলের ফার্স্ট ঘটনা ঘটেছিল রেগুলেটিং আইন পাশ করেছিলেন তিনি 1773 খ্রিস্টাব্দে, এবং দ্বৈত শাসনের অবসান করেন রেগুলেটিং আইনের মাধ্যমে। আগের যে শাসনকালটা ছিল মানে কিছুটা ছিল বাংলার যে লোকাল গভর্নমেন্ট ছিল বা বাংলার যে সম্রাট ছিলেন তার আন্ডারে, কিছুটা ইংরেজদের আন্ডারে, সেই শাসনের তিনি অবসান ঘটালেন এবং সেটাকে পুরোপুরি তিনি ইংরেজদের আন্ডারে কনভার্ট করে নেন। সেটাই ছিল দ্বৈত শাসনের অবসান করে রেগুলেটিং আইনের মাধ্যমে। রেগুলেটিং আইনটা কি এটা আমি তোমাকে একটু পরে ডিটেলসে বলছি। নেক্সট কি হয়? সলবাইয়ের সন্ধি। এটা কত খ্রিস্টাব্দে হয়? 1782 খ্রিস্টাব্দে মারাঠা বনাম ইংরেজদের মধ্যে সলবাই সন্ধিটা হয়। নেক্সট হয় ম্যাঙ্গালোর সন্ধি 1784 খ্রিস্টাব্দে মহীশূর বনাম ইংরেজদের সাথে এই সন্ধিটা হয়। আর এই তার শাসনকালে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয় যেটা আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, এই কোশ্চেনটা বহুতবার এসছে পরীক্ষায়, সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়? তো 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা হয়। তো চলো এবার আমরা দেখে নিই রেগুলেটিং আইনটা কি। রেগুলেটিং আইন পাস হয় 1773 খ্রিস্টাব্দে। তো রেগুলেটিং আইনটা হচ্ছে এই আইনের মাধ্যমে বাংলার গভর্নর, এই আইনের মাধ্যমে যে বাংলার গভর্নর ছিল ওয়ারেন হেস্টিং, তিনি কি হলেন? তিনি সমস্ত ব্রিটিশ শাসিত যে অঞ্চল ছিলেন তার গভর্নর জেনারেল হয়েছিলেন। মানে যে ওয়ারেন হেস্টিং আগে শুধু বাংলার গভর্নর ছিলেন, যখন এই রেগুলেটিং আইনটা পাস হলো তিনি এই আইনের ফলে কি হলেন? সমস্ত যে ব্রিটিশ শাসিত অঞ্চল ছিলেন তার গভর্নর জেনারেল হলেন এই আইনের ফলে। আর এই আইনের ফলেই কলকাতায় কিন্তু সুপ্রিম কোর্টের স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যখন এই রেগুলেটিং আইনটা পাস হয় তখন কলকাতায় যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হবে তার সিদ্ধান্তটা এই আইন পাসের সময় নেওয়া হয়েছিল। চলো নেক্সট আমরা দেখব লর্ড কর্নওয়ালিস। তার শাসনকাল ছিল 1786 থেকে 1793। আচ্ছা, একটা ঘটনা আমার বাদ চলে গেছে, একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা মাঝখানে ঘটেছিল, সেটা হচ্ছে বক্সার ব্যাটেল, বক্সারের যুদ্ধ, যেটা হয়েছিল মীর কাসিম সাথে ইংরেজদের। তো এই ঘটনাটা আমার বাদ চলে গেছে। তো আমি তোমাদেরকে এই ঘটনার ডিটেলসটা বলছি, বক্সার যুদ্ধ কার সাথে কীভাবে হয়েছিল বা কেন হয়েছিল তার কারণটাও বলছি। আসলে কি জানো, ইতিহাসটা যদি তোমরা সাল অনুযায়ী মনে রাখতে চাও তাহলে দেখবে পরীক্ষা হলে ভুল হতেই পারে, কোন সালে হয়েছিল কোন যুদ্ধ স্বাভাবিকভাবে মনে আসে না। বাট যদি তোমরা গল্পের ছলে ইতিহাসটা পড়ো না, কোন ঘটনা, সব ঘটনা তো একটার সাথে আরেকটা রিলেটেড, মানে একটা ঘটনা ঘটেছে তারপরে আরেকটা ঘটনা ঘটেছে, তাই যদি তোমরা গল্পের ছলে ইতিহাসটাকে পড়ো দেখবে অনেকটা মনে রাখা ইজি। তো রবার্ট ক্লাইভ বাংলার ফার্স্ট গভর্নর, শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। যখন পলাশির যুদ্ধ হলো, যখন নবাব সিরাজউদ্দৌলা হেরে গেল, সেই যুদ্ধে হেরে যাওয়ার ওই সময়ে কিন্তু যে বক্সারের যুদ্ধের বীজটা বোনা হয়েছিল। কারণটা কি দেখো, বক্সারের যুদ্ধে যখন নবাব যখন পরাজিত হলো তখন কিন্তু কেন পরাজিত হলো? মির্জাফরের জন্য পরাজিত হলো। ইংরেজদের থেকে কিন্তু নবাবের সৈনিক সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু মির্জাফর কি করলো? ইংরেজদের সাথ দিয়ে বাকি সৈন্যগুলোকে নিয়ে একদিকে দাঁড়িয়ে থাকলো, ফলে নবাব সিরাজউদ্দৌলা সেই যুদ্ধে হেরে গেল। তো ক্ষমতা লাভের জন্য তখন মির্জাফরকে ইংরেজরা সিংহাসনে বসালেন বাংলার। কিন্তু মির্জাফরের একটা জিনিস পছন্দের ছিল না, যে সবসময় ক্লাইভ তার রাজকার্যে ঘন ঘন হস্তক্ষেপ করবে, এটা মির্জাফরের পছন্দ ছিল না। আর ইংরেজদেরও কিন্তু মির্জাফরকে পছন্দ ছিল না। কারণটা কি? কোম্পানির যে প্রাপ্য অর্থ বা কোম্পানি যে রাজস্বটা চেয়েছিল মির্জাফরের কাছ থেকে, সেটা মির্জাফর দিতে ব্যর্থ হয় এবং ফলে সে দেউলিয়া হয়ে পড়ে। ফলে ইংরেজরা তাকে অপসারণ করার জন্য চেষ্টা চালায় এবং 1760 খ্রিস্টাব্দে তাকে অপসারণ করেও দেয় এবং ক্ষমতায় নিয়ে আসে মীর কাসিমকে, কিছু শর্ত সাপেক্ষে মীর কাসিমকে ক্ষমতায় নিয়ে আসে। কিন্তু মীর কাসিমের এটা পছন্দ ছিল না যে সবসময় মীর কাসিমের এটা পছন্দ ছিল না যে ইংরেজরা সবসময় হস্তক্ষেপ করবে। ও স্বাধীনভাবে সব কিছু রাজকার্য পরিচালিত করতে চেয়েছিলেন। ফলে যুদ্ধটা অনিবার্য হয়ে ওঠে। সেই মতো করে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়
এবং এই বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়ী হয়, এবং তার জয়ী হওয়ার পরে যে কী কী ঘটনা ঘটেছিল সেটা আমরা এবার দেখে নেব। তো এবার আমরা আসলাম লর্ড কর্নওয়ালিস। তার শাসনকাল কত ছিল? 1786 থেকে 1793 অবধি। তিনি কি কি করেন? তিনি চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন, পুলিশি ব্যবস্থা চালু করেন এবং সিভিল সার্ভিস শুরু করেন। তো চিরস্থায়ী বন্দোবস্তটা কি, এবার তোমাদেরকে ওটা বুঝিয়ে দিই আমি। চিরস্থায়ী বন্দোবস্তটা কি ছিল? তো 1764 যে বক্সারের যুদ্ধ হলো, দেখো বক্সারের যুদ্ধের ফলে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত মানে একটার পর একটা সব রিলেটেড। তো 1764 খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধে যখন ইংরেজরা জয়ী হলো, তার ফলে কি হলো, তারা বাংলা, বিহার আর উড়িষ্যা এই তিনটা জায়গার দেওয়ানি লাভের অধিকার লাভ করে। দেওয়ানি মানে রাজস্ব। এই যুদ্ধে জয়ী ফলে তারা বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভের অধিকার লাভ করলো। এবার আমরা সবাই জানি ভারতবর্ষ সেই টাইমে কৃষি প্রধান দেশ ছিল, কৃষির উপর থেকেই ম্যাক্সিমাম রাজস্বটা কৃষির উপর থেকেই আসলো। তো এবার লর্ড কর্নওয়ালিস কী করলেন, সেই কৃষির উপর রাজস্ব আদায় করার জন্য একটা ব্যবস্থা চালু করলেন, যেটার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। তো ফার্স্ট চিরস্থায়ী বন্দোবস্তের আগে আরেকটা জিনিস করেছিলেন তিনি 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে তিনি চিরস্থায়ী বন্দোবস্তের আগে আরেকটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে তিনি জমিদারদের সাথে এক হয়ে, যে লোকাল যে জমিদারগুলো ছিল তাদের সাথে এক হয়ে তিনি 10 সালা ব্যবস্থা চালু করেন। 10 সালা ব্যবস্থা, যদি এই কোশ্চিনটা আসে 10 সালা ব্যবস্থা কে চালু করেন, তাহলে এটা অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। সরি। তো 10 সালা ব্যবস্থা চালু করার পরে 1793 খ্রিস্টাব্দে তিনি কি করেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এর ফলে কি হয়, জমিদাররা তাদের স্থায়ী জমিদারের স্বীকৃতি পায়। সরি, মানে চিরস্থায়ী বন্দোবস্ত বলে আগে যেগুলো জমিদার ছিল তারা কিন্তু স্থায়ী জমিদারের কোনো সত্ত্ব ছিল না, আগে কোনো নবাবের আন্ডারে তারা জমিদারিত্ব করতেন। কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত চালুর পরে তারা স্থায়ী জমিদারের স্বীকৃতি পায়। নেক্সট কি ঘটনা ঘটেছিল? নেক্সট পুলিশি ব্যবস্থা, তার আমলে পুলিশি ব্যবস্থা চালু করেন তিনি। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তিনি চালু করেছিলেন, সেটা হচ্ছে সিভিল সার্ভিস শুরু করেন। তো এই সিভিল সার্ভিস থেকে কয়েকটা কোশ্চিন হয়, দেখে নাও। যদি কোশ্চিন আসে কে প্রথম সিভিল সার্ভিস চালু করেন, তো তার অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। নেক্সট যেটা কোশ্চিন, কাকে সিভিল সার্ভিসের ফাদার বলা হয়, সেটারও অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। নেক্সট আরেকটা কোশ্চিন হতে পারে কবে প্রথম সিভিল সার্ভিস এক্সাম শুরু হয়, তো সেটার অ্যান্সার হবে 1922 সালে। 1922-এ ফার্স্ট সিভিল সার্ভিস এক্সাম স্টার্ট হয়। নেক্সট আমরা যাব লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি শাসনকাল ছিল 1798 থেকে 1805 সাল অবধি। তার আমলে কী কী ঘটনা ঘটেছে? তিনি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন। তার আমলে চতুর্থ ইংরেজ মহীশূর যুদ্ধ হয়েছে। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে স্থাপন করেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে। তো অধীনতামূলক মিত্রতা নীতিটা কি একটু বুঝিয়ে নাও। অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে সেটাই যে এই নীতির আন্ডারে যদি কোনো দেশীয় রাজ্য ব্রিটিশদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে, তাহলে ওই রাজ্যের সব নিরাপত্তা ব্রিটিশ সরকার বহন করবে। তার বিনিময়ে তাদেরকে যেটা করতে হবে, তার বিনিময়ে ব্রিটিশদেরকে অর্থ বা ভূখণ্ড দিতে হবে, এবং অন্য কোনো রাজ্যের সাথে যদি সেই রাজ্য কোনো চুক্তি করতে যায় বা কোনো কর্মচারী নিয়োগ করতে যায়, তাহলে তাদের ব্রিটিশদের পারমিশন নিতে হবে। এটাই ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতিকে অধীনতামূলক মিত্রতা নীতির কথা কিন্তু ফার্স্টে এর আগে একবার রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে এটা নিয়ে একটা আলোচনা করেছিলেন। 1765 খ্রিস্টাব্দে তারপরে তিনি তার ক্ষমতা থেকে তিনি অবসর গ্রহণ করেন এবং এই নীতিটা ফার্স্ট চালু করে তাহলে লর্ড ওয়েলেসলি। তাহলে এই নীতিতে যদি কোনো রাজা যদি এই নীতি গ্রহণ করতে চান, তাহলে তার বিনিময়ে তাদের ইংরেজদের কিছু অর্থ বা ভূখণ্ড দিতে হবে এবং অন্য কোনো রাজ্যের সাথে চুক্তি করতে পারবে না। তো এই নীতিটা ফার্স্ট কে গ্রহণ করেছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অধীনতামূলক মিত্রতা নীতি ফার্স্ট কে গ্রহণ করে। এটার অ্যান্সার হবে 1798 খ্রিস্টাব্দে। 1798 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম ফার্স্ট এই নীতিটা গ্রহণ করেন। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি, এরপরে আমরা আসবো চতুর্থ ইংরেজ মহীশূর যুদ্ধ। তো এটাও কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতির সাথেই রিলেটেড।
মানে হিস্ট্রি সব কিছুই দেখবে একটার পর একটা রিলেটেড। এই অধীনতামূলক মিত্রতা নীতি চালুর সঙ্গে সঙ্গে ইংরেজরা যখন সব রাজ্যকে তাদের এই নীতি গ্রহণের প্রস্তাব দেয়, তখন কি ইঙ্গ মহীশূররা এই নীতি গ্রহণ করতে চান না। ফলে কি হয়েছিল, 1800 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। তারা যেহেতু এই নীতিটা গ্রহণ করতে চাননি, সেই কারণে এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে জিতেছিল ইংরেজ, এবং এই যুদ্ধে হেরেছিল ইঙ্গ মহীশূররা, মানে টিপু সুলতান। এরপরে নেক্সট যেটা করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ, তোমাদেরকে বলেই দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্ট্যাবলিশড হয়। তো এটা অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা চলে যাব লর্ড মিন্টো। লর্ড মিন্টোর শাসনকাল ছিল 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ অবধি। এই টাইমে কি কি হয়েছিল? অমৃতসরের সন্ধি হয়েছিল, তিনি চার্টার অ্যাক্ট পাস হয় এই তার আমলে 1813 সালে। অমৃতসরের সন্ধি হয় 1809 সালে ইংরেজ বনাম রঞ্জিত সিং। আচ্ছা, এর আগে আর একটা ঘটনা বাদ গেছে, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেসিনের সন্ধি কবে হয়। বেসিনের সন্ধি হয় 1802 খ্রিস্টাব্দে। অনেকবার এই কোশ্চিনটা এসছে পরীক্ষায়। বেসিনের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মারাঠাদের মধ্যে। তো এটা একটু তোমরা নোট ডাউন করে নেবে, বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে। তাহলে অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে, ইংরেজ বনাম রঞ্জিত সিং। চার্টার অ্যাক্ট পাস হয় 1813 সালে, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, চার্টার অ্যাক্টটা কি দেখো। চার্টার অ্যাক্ট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো সেই সময় ইংরেজরা অনেক 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 কর আদায় করছে। তো এই অ্যাক্টে এটাই লেখা ছিল যে আদায় করা করটা কিভাবে খরচ করা হবে, তার নিয়ম কারণটা এই অ্যাক্টের মধ্যে লেখা ছিল। নেক্সট আমরা দেখে নেব লর্ড হেস্টিংস। তার শাসনকাল ছিল 1813 থেকে 1823 সাল অবধি। তার আমলে কি ঘটেছিল? তার আমলে ইংরেজ বনাম কোল যুদ্ধ হয়েছিল। নেক্সট লর্ড আমহার্স্ট। তার শাসনকাল ছিল 1823 থেকে 1828 সাল অবধি। নেক্সট আমরা চলে যাব লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি ছিলেন শেষ বাংলার গভর্নর জেনারেল। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। তো উইলিয়াম বেন্টিংয়ের আমলে কি কি ঘটনা ঘটেছিল? তিনি সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটান, কন্যা শিশু হত্যা বন্ধ করান, এবং তার আমলেও 1831 সালে কোল বিদ্রোহ ঘটায়। তো সতীদাহ প্রথা তিনি রাজা রামমোহন রায়ের সাথে মিলিত হয়ে 1829 খ্রিস্টাব্দে এটা বন্ধ করান। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটে? তো 1829 খ্রিস্টাব্দে। ওকে, এখানে আজকে আমার হিস্ট্রি ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। কিপ লার্নিং।